জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতি আমরা একেবারেই ভিন্নভাবে সাজিয়েছি। এই সেটে, রাজনীতির এই সেটে আমি একা, কোনো অতিথি আজকে সেটে নেই, কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হবেন অনেকজন, অনেক অতিথিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারা কারা থাকবেন তাদের নামটা আমি একটু বলি। আমাদের সঙ্গে থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমাদের সঙ্গে থাকবেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ থাকবেন BDjobs.com এর প্রধান নির্বাহী কর্মকর্তা AKM ফাহিম মাসরুর, থাকবেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, লন্ডন থেকে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন যুক্ত থাকবেন আমাদের সঙ্গে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর রেজাউল করিম সাহেবও থাকবেন আমাদের সঙ্গে। শুরুতেই একটু লন্ডন যেতে চাই, কেননা সেখান থেকে রাজনীতি বাংলাদেশের হলেও সেখান থেকেই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, সেখানেই গুরুত্বপূর্ণ সব বৈঠকগুলো হচ্ছে। আমাদের সঙ্গে আকবর হোসেন সংযুক্ত আছেন। আকবর হোসেন, আগামীকালের বৈঠকটি কি আমরা যতদূর জানি সকাল 9টায় শুরু হবার কথা এবং সকাল 11টায় সেটা শেষ হওয়ার কথা। কোন বৈঠকের কথা আমি বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলছি। যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটি কি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কিনা? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাদের কাছে এখানে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে, যেখানে প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন ব্রিটেন সফরের সময়, এই হোটেলটিতে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বৈঠকের জন্য নির্ধারিত সময় রয়েছে এবং এই বৈঠকের অলরেডি কিছু প্রস্তুতিও দেখতে পাচ্ছি। যেমন আজকে কিছুক্ষণ আগে বিএনপির একটা প্রতিনিধি দলের সঙ্গে এখানে দেখা হয়েছে, ওনারা এসেছেন এবং ওনারা দেখে গেছেন এই হোটেলের নিরাপত্তা বা আনুষঙ্গিক আরো যে সমস্ত বিষয়াদিগুলো আছে, কিভাবে বৈঠকটি হবে, সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং কিভাবে হবে, যদি বাইরে কোনো গ্যাদারিং হয়, বিএনপির নেতাকর্মীরা আসতে চান, তারা কোথায় দাঁড়াবেন। কারণ এখানে এই বিষয়গুলো খুবই সিস্টেমিক ওয়েতে করা হয়। সবকিছুই কিন্তু এখানে পুলিশকে জানাতে হয় এবং হোটেল কর্তৃপক্ষকে জানাতে হয়। এবং আপনি জানেন যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিটিং ফর বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি। অ্যান্ড আমি যেটা বলবো যে আসলে গত 20-25 বছর কিংবা তার চেয়ে বেশি এতটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে কিনা এটা সেটা একটু খতিয়ে দেখতে হবে। আমার ইমিডিয়েটলি মনে পড়ছে না, কারণ আপনি বলছেন এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। একটু যদি ধারণা দিতে পারেন কি আলোচনা হবে, সেই জন্যই তো আসলে গুরুত্বপূর্ণ। আলোচনা কি হতে পারে বলে কোনো ধারণা কি আমাদের দিতে পারেন? এবং আরেকটি বিষয়, আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, যদি লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা হয়, আমি অনুমান করতে পারছি বাংলাদেশ সময় সেটা হচ্ছে দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত। দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত যদি বৈঠক হয়, তারপরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কোনো ব্রিফিং করে আমাদেরকে জানানো হবে কিনা বৈঠকে কি কথা হয়েছে। না, নিশ্চয়ই এখানে বৈঠকে যা কিছু আলোচনা হবে সেটা তো মিডিয়াকে জানাতেই হবে, কারণ এটা নিয়ে তো গণমাধ্যমের আগ্রহ সবচেয়ে বেশি এবং সেটা নিয়ে আসলে আজকে নানা ধরনের প্রস্তুতি কথাবার্তা হচ্ছিল এবং বিএনপির যারা প্রতিনিধি দল এসেছিলেন তাদের সঙ্গেও মূলত এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল যে বৈঠক শেষে কিভাবে এই তথ্যগুলো গণমাধ্যমের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছানো যায় এবং কোন ওয়েতে পৌঁছানো যায়। এটা কি একটা বড় আকারের সংবাদ সম্মেলন করা হবে এবং সেই সংবাদ সম্মেলনে কি আলাদা আলাদাভাবে করা হবে, যে বিএনপি একটা আলাদা সংবাদ সম্মেলন এবং এরপরে অন্তর্বর্তী সরকারের দিক থেকে আলাদা সংবাদ সম্মেলন, এভাবে করা হবে, নাকি একটা যৌথ সংবাদ সম্মেলন করা হবে, নাকি একটা বিবৃতি দেওয়া হবে? এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং আপনি জানেন যে যেহেতু যখন একটা হাই লেভেল মিটিং হয়, এখানে কিন্তু কোনো একটা পক্ষের উপরে কোনো কিছু নির্ভর করে না, উভয় পক্ষ এখানে এগ্রি হতে হয়। তাদের এগ্রিমেন্ট হলে পরে যে কিভাবে আমরা ইনফরমেশনগুলোকে ডিসেমিনেট করব মিডিয়ার কাছে,
তখন এই বিষয়গুলোকে নির্ধারণ করা হয়। এবং আমি যতটুকু বুঝতে পারছি অবশ্যই সেটা হবে, বাট কোন ওয়েতে হবে এটা হয়তো আমরা এখন এটাকে ওয়ার্কআউট করছি, এবং দিক থেকে এবং সরকারের দিক থেকে নিশ্চয়ই একটা কনসেনসাসের ভিত্তিতে সেই জিনিসটা করা হবে। জি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়া না হওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, জানেন নিশ্চয়ই আপনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা জানি যে কেন বৈঠকটি হয়নি, বলা হয়েছে এক ধরনের ব্যাখ্যা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়েছে কেন বৈঠকটি হয়নি? বৈঠকটি এখনো পর্যন্ত হয়নি এবং একটা অনিশ্চয়তা, সেটা ঠিকই আছে। কারণ কিন্তু আসলে ডিপ্লোমেসিতে যেটা হয়, আমি যেটা বুঝতে পারছি, যেহেতু প্রধান উপদেষ্টা আজকে আছেন, আগামীকালও আছেন, এবং বাংলাদেশের কূটনীতিকরা ডাউনিং স্ট্রিটের সঙ্গে এবং ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা ক্রমাগত যোগাযোগ রাখছেন। যদি সে ধরনের কোনো সুযোগ তৈরি হয় তাহলে হতেও পারে। আসলে আমি আমার পজিশন থেকে এখনই এটা বলতে পারবো না যে এটা একেবারেই হবে না, এটাকে আউটরাইট রিজেক্ট করতে পারবো না। সো আমি সবসময় ওই হোপের জায়গাটা বা এটা হতে পারে এই ধরনের জায়গা থেকে আমি বলবো, কারণ আসলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কারণ আমরা এখানে দেখেছি যে প্রধান উপদেষ্টা আসার পরে কয়েকটা বৈঠক হয়েছে যেগুলো খুব স্বল্প নোটিসে এই বৈঠকগুলো হয়েছে। যে আপনি তো খুব আশাবাদী মানুষ, আরেকটা বিষয় কি বলতে পারেন, যদিও সেই ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি, টিউলিপ সিদ্দিকের একটা চিঠি আপনারা পেয়েছেন, তার সঙ্গে চা বা কফি খাওয়ার কোনো আশা কি দেখেন আপনি? টিউলিপ সিদ্দিকের যে চিঠিটা পাওয়া গেছে এটা তো আপনারা ঢাকা থেকেই এটাকে কনফার্ম করা হয়েছে যে এই ধরনের চিঠি এসছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেটি কনফার্ম করেছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত সেই ধরনের কোনো মিটিং এর খবর জানি না এবং এরকম কোনো মিটিং হবে বলেও আমার কাছে মনে হচ্ছে না। জি, আরেকটা প্রশ্ন, এটাই সম্ভবত শেষ প্রশ্ন। আকবর হোসেন, আপনি কি কখনো ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছিলাম সর্বশেষ 2008 সালে, এরপরে আমার দেওয়া হয়নি। আচ্ছা, আপনি যে দলকে ভোট দিয়েছেন সেটা আমরা জানতে চাচ্ছি না, তাদের কাছ থেকে কোনো টাকা নিয়েছেন ভোট দেওয়ার সময়? এই প্রশ্ন কেন উঠছে? লন্ডনে বসে আসলেই কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশের মানুষজন ভোট দেয় টাকার বিনিময়ে? আমরা তো সেরকমটাই শুনেছি, আপনি নিজ কানে কি শুনেছেন? না, আপনি মানে যখন when you are asking me a specific question then serious allegation, মানে why did you get it, so can I just know it? আমরা বিভিন্ন গণমাধ্যমে কথাগুলো এসেছে, বিভিন্ন ব্লগাররা এটা নিয়ে কথা বলছে, সেই জন্য আপনাকে আমি সরাসরি প্রশ্ন করছি, আসলে এই কথাটা কতখানি সত্য? আপনি স্পেসিফিকলি প্রশ্নটা করুন যে আপনি এই গণমাধ্যমে দেখেছেন। আচ্ছা, আমি ব্লগারের কথা বলি, বিভিন্ন ব্লগাররা এটা নিয়ে কথা বলেছেন। আমি সোর্স দেখুন, আমরা যখন কোনো প্রশ্ন করতে ব্লগাররা তাদের একটা মতামত দিতে পারে, আমি কিন্তু সরাসরি বলিনি তিনি এটা বলেছেন, আমি আপনাকে প্রশ্ন করেছি তিনি বলেছেন কিনা, সেই উত্তরটা আমাকে প্লিজ দেন। না, আপনি প্রশ্নটা শুরুতে সেভাবেই করেছিলেন, উনি বলেছেন কিনা এটা আমার জানা নেই। আমি ওনার সঙ্গে যে বলতে ছিলাম, আমার কাজ ছিল এখানে ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কিছু ইন্টারভিউ অ্যারেঞ্জ করা, আমি সেগুলো করেছি এবং সেগুলো আমরা বেশ সাকসেসফুলি করেছি। আমার কানে এ ধরনের কোনো কিছু হয়নি বা আমি শুনিনি আর কি। এখন হতে পারে আমার শোনার বাইরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি শুনিনি। আপনি শুনেননি, অনেক ধন্যবাদ। যদি আরেকটুক্ষণ থাকতে পারেন আমাদের সঙ্গে, আরও হয়তো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেতেও পারি আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে জোনায়েদ সাকি যুক্ত আছেন, তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। জোনায়েদ সাকিকে আমরা পাইনি, আমাদের সঙ্গে নিশ্চয়ই সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আছেন। আনিস আলমগীর, আগামীকালের বৈঠকটি নিয়ে অনেকেই আশাবাদী, ভাবছেন যে এরপরে বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনের তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসতে পারে, অনেক সমস্যার সমাধান হতে পারে, আসলেও কি তাই? আমরা তো আশাবাদী, যেহেতু উনি সেখানে গিয়েছেন এবং তারিখ নিয়েই যেখানে বিতর্ক হচ্ছে। বিএনপি নির্ধারিত যে তারিখ দিয়েছে এপ্রিল, সেটা যখন তাদের আপত্তি জানিয়েছে আবহাওয়াজনিত কারণ, এখন তাহলে যদি নতুন একটা তারিখ হবে সেটা সবাই আশা করছে এবং মনে হচ্ছে যে ফেব্রুয়ারির আগে, যেখানে ফেব্রুয়ারির মাঝামাঝির আগে আর কি, রোজা শুরু হওয়ার আগেই হয়তো একটা সম্ভাবনা আছে একটা ডেট দেওয়ার, ডক্টর ইউনূস যদি আসলে রাজি হন আর কি, বা বিএনপি যদি না রাজি থাকে যে এপ্রিলে যেতে। এপ্রিলে যদি
তারা যে অসুবিধাগুলো প্লেস করেছে সেটাতে জনগণ অনেকটা কনভিন্স যে ওই সময়টা ইলেকশনের জন্য ভালো না। তো তাহলে কোন সময়টা ভালো? সময়টা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির জন্য। তো এখন যদি বর্তমান সরকারের খুবই অসুবিধা হয়ে যায় এপ্রিল থেকে সরানোর ক্ষেত্রে, ফেব্রুয়ারিতে আসতে পারে। তো আমি মনে করি যে এটা একটা সম্ভাবনা আছে দুই পক্ষ মিলে একটা ডেট ঠিক করা। তাছাড়াও তো অনেকগুলো ইস্যুজ আছে, বিশেষ করে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে সবাই তো জানে যে ইলেকশন যে প্রসেস, এখন যে জনপ্রিয়তার যে অবস্থা বা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির যে সম্ভাবনা, তাতে করে তারাই সরকার গঠন করবে। তো সেই সরকার গঠন করলে সেখানে ডক্টর ইউনূসের সরকারের পজিশন কি হবে, তারা কিভাবে যাবে, সেসব বিষয়গুলো আসবে বলে সবাই ধারণা করছে। কারণ আমরা 1-11 পরিস্থিতি যদি দেখি, সেই 1-11 কৌশলীয়রাও আপনার আওয়ামী লীগের সাথে এরকম একটা গোপন চুক্তি বলবো না, গোপন এক ধরনের সমঝোতার মাধ্যমেই তারা ফখরুদ্দিন বলেন, মঈনুদ্দিন বলেন এবং আদার্স যারা ছিল তারা সবাই দেশ থেকে চলে গিয়েছিল। এখন ডক্টর ইউনূসের ক্ষেত্রেও যদি সে ধরনের ঘটনা ঘটবে না, সেটা তো কেউ বলতে পারে না। কারণ যে ধরনের মব সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে এবং উনার আমলেই এগুলো চালু হয়েছে, সেক্ষেত্রে উনি এবং উনার যারা সভাসদ আছেন তাদের পরিণতি কি হয়, তাদের উপরে আক্রমণ যদি নিষিদ্ধ, যে দলটাকে নিষিদ্ধ করেছে তারা যদি অ্যাগ্রেসিভ হয়, তো সবগুলো মিলিয়ে এক ধরনের আশঙ্কা আছে। বিশেষ করে 5 আগস্টের পরে যেভাবে অন্যদের প্রতিপক্ষের বাড়ি পুড়ে দেওয়া, হামলা করা, এই সমস্ত সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, আমার কেন জানি আশঙ্কা হয় ডক্টর ইউনূস যখন বিদায় নেবেন তখন তার প্রতিষ্ঠানগুলোর উপরও এই ধরনের হামলা আসতে পারে। তো হামলা আসবে, এটা তো কোনো একটা ভালো লক্ষণ হলো না। তো সেই ক্ষেত্রে যে সরকার থাকবে, যারা সরকারে থাকবে, তাদের ভূমিকা কি হবে, মানে সেফ এক্সিট কিভাবে পাবে ডক্টর ইউনূস, সেই ধরনের কথাবার্তাও আমার ধারণা যে এই বৈঠকে আসতে পারে। জি জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন তাহসিন রিয়াজ, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তাহসিন রিয়াজ, আগামীকালের বৈঠকে যদি এমন হয় যে নির্বাচনের তারিখ যেমনটা বলা হচ্ছিল এপ্রিলের শুরুতে, সেই তারিখের কোনো পরিবর্তন হয়, সেটা এগিয়ে আসে, এনসিপির তখন পলিসি কি হবে? তারা কি বলবে? তারা কি সেটা মেনে নেবে? দেখুন, এটি এখন পর্যন্ত মানে আপনি যে জায়গাটাতে প্রশ্ন করেছেন এটি আনডিসাইডেড। আমরাও আসলে যে বৈঠকটি হতে যাচ্ছে সেটিকে আমরাও আসলে খুব ক্লোজলি এটির ব্যাপারে লক্ষ্য রাখছি। আমরা আসলে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, বা আমরাও আসলে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটিকে অবলোকন করছি যে আসলে কি হতে যাচ্ছে সেই বৈঠকে। অ্যান্ড অবভিয়াসলি যেমনটি আপনি আজকের আয়োজনের শুরুতে বলছিলেন যে সারা বাংলাদেশেই একটি সাসপেন্স তৈরি হয়েছে। আমরা জানি যে নির্বাচনকে কেন্দ্র করে একটি বড় বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক মাঠে ছিল। তো আমরাও বোঝার চেষ্টা করছি কি হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, দেখুন আমরা কিন্তু আমি এর আগেও আপনার শোতেও বলেছি, আমাদের সকল রাজনৈতিক যোদ্ধা যারা আছেন, এনসিপি কে যারা রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু সব জায়গায় এই কথাটি বারবার বলেছেন যে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি রয়েছে, আমাদের সুনির্দিষ্ট কিছু চাওয়ার জায়গা রয়েছে। আমরা যেটি বলেছি যে এই চাওয়াটি শুধুমাত্র আমাদের চাওয়া নয়, এটি আমরা আসলে এই আন্দোলনকে যখন আমরা কাছ থেকে দেখেছি, আন্দোলন যখন আমরা করেছি, সাধারণ মানুষকে আমরা যখন জিজ্ঞেস করেছি, তাদের পক্ষ থেকে চাওয়াগুলো ছিল সেটি হচ্ছে যে অবভিয়াসলি আমাদের মৌলিক কিছু সংস্কারের চাহিদা ছিল, অবভিয়াসলি আমাদের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের একটি দাবি ছিল। তার পরবর্তীতে আমরা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে আমরা বলেছি যে অবশ্যই এখানে জুলাই চার্টার হতে হবে এবং জুলাই চার্টারের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো থাকতে হবে, সুনির্দিষ্ট ক্ল্যারিফিকেশনগুলো থাকতে হবে, আগামী রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, এবং সেখানে আসলে জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনকে কিভাবে আসলে আগামী রাষ্ট্র দেখবে সেগুলোর সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। তো আমাদের কিন্তু খুব সহজ সরল কথা, আমরা বলছি যে আমাদের এই বিষয়গুলো যদি আমাদের পক্ষ থেকে আমাদের যে দাবিগুলো আছে এগুলো যদি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে তো আমাদের ডিসকমফোর্ট নেই। আমরা বলেছি এটা একাধিকভাবে বাড়ান। এখন দেখেন, এটা আমাদের কাছে অনেকটা মনে হয় যে আমাদের উপর কিছু কিছু তথ্য বা কিছু কিছু অ্যাজাম্পশন বা কিছু কিছু পারসেপশন, এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা এটাকে সবসময় ডিনাই করেছি। আমরা কিন্তু কখনো
নির্দিষ্টভাবে কোনো ডেট আমরা কিন্তু মেনশন করে দিইনি সরকারকে। আবার সরকার যখন ডিসেম্বর থেকে জুলাইয়ের কথা কিন্তু বলেছিল, জুন জুলাইয়ের কথা বলেছিল, আমরা কিন্তু স্পেসিফিক্যালি সেই ডেটেরও বিরোধিতা করি না। আমরা বলেছি যে তার পূর্বে, নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে অবশ্যই জুলাইয়ের যে জাস্টিফিকেশন, জুলাইয়ের রক্তের যে জাস্টিফিকেশন, জুলাইয়ের মানুষের স্যাক্রিফাইসের যে জাস্টিফিকেশন, সেটা কিন্তু নিশ্চিত হবে। আমাদের দাবিটা খুব খুব ক্লিয়ার একটি জায়গায় ছিল। কাজেই নির্বাচনে নিয়ে আমরা বিতর্কে জড়াতে চাই না। আমরা আমাদের দাবি দাওয়াতে, আমরা আমাদের সুনির্দিষ্ট চাওয়া পাওয়াতে আমরা স্ট্রিক্ট থাকতে চাই, এবং সেটির উপরেই আসলে আমরা সামনের কমেন্টগুলো করবো। সেটাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। আমরা বলেছি এখন তো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো জটিলতা নেই, এখন আপনারা চাইলে তো স্থানীয় সরকার নির্বাচন করতে পারেন, এবং আমরা বলেছি এটি একটা লিটমাস টেস্ট হিসাবে থাকবে। আমরা নির্বাচন কমিশনারের যে কার্যক্রম, আমরা সেটার ব্যাপারে ডিসকমফোর্ট শো করেছি। আমরা বলেছি যে তাহলে তিনি এই নির্বাচন করার মাধ্যমে তার যে সক্ষমতা, টোটাল ইলেকশন কমিশনার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা প্রমাণ করুন। আমাদের এই সুনির্দিষ্ট দাবি দাওয়াগুলো কোনোটাই দেশের কনস্টিটিউশন, কোনোটি দেশের রাজনীতির যে ভাবধারা, রাজনীতির যে প্র্যাকটিস, এগুলোর সাথে ক্ল্যাশ করে না। তো আমরা অবাক হই কেন আমাদের অনেকেই বলেন যে আপনাদের নির্বাচনের তারিখ যদি পছন্দ না হয়, তখন আপনারা পরবর্তীতে ইলেকশন কমিশন, এখন যারা আছেন, যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশনের দায়িত্বে, তাদেরকে সরানোর জন্য আপনারা আন্দোলনে নামবেন, এবং সেইটা হবে আপনাদের একটা স্ট্র্যাটেজি নির্বাচনটাকে আরেকটু পিছিয়ে দেওয়ার। এটা কি সত্য? দেখুন নিকুল আপা, আপনি আপনার শো যদি একটু পেছন থেকে শুনেন, মানে এই শো না, আমি আপনার শোতে একাধিকবার এসেছি। শুধু আমি না, আমাদের যারা পার্টি রিপ্রেজেন্টেটিভরা আপনাদের শোতে গিয়েছে, শুধু আপনাদের টক শো না, যতগুলো রাজপথের আন্দোলন আমরা করেছি, প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু এই নির্বাচন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া, 2022 সালের যে আইনে এই সিলেকশন বেসিস যে নিয়োগ প্রক্রিয়া, এইটার ডিসকমফোর্ট কিন্তু আমরা আজকে থেকে শো করছি না। মানে ব্যাপারটা এমন না যে নিউজের পক্ষ থেকে এপ্রিল মাসের যে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়েছে, তারপর থেকে আমরা নির্বাচন কমিশন নিয়ে আমরা ডিসকমফোর্ট করা শুরু করছি। নির্বাচন কমিশন নিয়ে ডিসকমফোর্ট আমরা অনেক আগ থেকে, যখন এই নির্বাচন কমিশন যখন রিক্রুট করা হয়েছে, আমরা কিন্তু তারপর থেকে কিন্তু আমরা ডিসকমফোর্টের কথা বলেছি। কাজে এখন যদি আপনি বলেন যে ইলেকশনের ডেট ঘোষণার পর আমরা এটা পরিষ্কার তাহসিন রিয়াজ যে ইলেকশনের তারিখের সাথে ওটার কোনো সম্পর্ক নেই। আমাদের সঙ্গে জোনায়েদ সাকি আছেন। জোনায়েদ সাকি, নির্বাচনের তারিখ ঘোষণা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলের নির্বাচনের তারিখটা ঘোষণা করার পর আসলে সমস্যার সমাধান হয়নি, বরঞ্চ বেড়েছে বলে অনেকে মনে করছেন বা মতামত দিয়েছেন। এখন আবার আগামীকালে একটা বৈঠক হচ্ছে, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে এখন আবার সকলেরই নজর। তো এই বৈঠকের পর যেসব সমস্যা দেখা যাচ্ছে, সেটার সমাধানের আশা করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন, অন্তর্বর্তী সরকার তো আন্দোলনকারী শক্তিসমূহের সমর্থনে একটা সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাজ করছে, এবং তাদের কাজ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচনের কাজটাকে সফল করা, ফ্যাসিলিটেট করা। সেদিক থেকে তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল যে সকল স্টেক হোল্ডার যারা, স্পেশালি পলিটিক্যাল পার্টি, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, ছাত্র, শ্রমিক, জনতার বিভিন্ন অংশ, সবাইকে সবার সাথে একটা ক্লোজ এঙ্গেজমেন্ট, মানে নিবিড় যোগাযোগ রক্ষা করা, তাদের মতামতগুলোকে তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত করা, সেই সমন্বয়ের যে জায়গাটা আমরা দাবি করেছিলাম, একটা এই জন্য জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল গঠন করা গেলে এটা অনেক ঘনিষ্ঠ এবং কাঠামোগত ভাবে একটা আলোচনা হতে পারত। সরকারের এটা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য থাকতো যে হ্যাঁ, এই অংশকে ফিডব্যাক নিতে হবে। তো সেটা করা হয়নি, এবং সরকারের দিক থেকে মাঝে মাঝে আলোচনা করা হলেও যেভাবে আলোচনাটা প্রত্যাশা করা হয়েছিল সেইভাবে করা হয়নি, ফলে অনেক দূরত্ব তৈরি হয়েছে, এবং দূরত্বগুলো অনেক ক্ষেত্রে মানে পারসেপশনগত, অর্থাৎ মানে আমি আপনার সম্পর্কে কি ধারণা করছি, আপনি আমার সম্পর্কে কি ধারণা করছেন, বাস্তবতা যাই হোক না কেন ধারণার উপর ভিত্তি করেও অনেক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বলে আমাদের কাছে কোনো কোনো ক্ষেত্রে প্রতীয়মান হয়েছে। এখন এইটা অনেক ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে থাকলে এইরকমটা নাও হতে পারে। এখন দেশের অন্যতম বৃহৎ পার্টি বলা চলে, এই মুহূর্তে সবচেয়ে বড় পার্টির প্রধান দায়িত্বে যিনি আছেন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব, তার সাথে যখন মাননীয় প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে, তিনি লন্ডন গিয়েছেন,
তারেক রহমান সাহেব সেখানে লন্ডনে থাকেন, তিনি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেই ব্যবস্থা সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা একটা ইতিবাচক ঘটনা মনে করি। এই সমন্বয়ের ক্ষেত্রে যে সমস্ত ঘাটতিগুলো আছে, অন্তত বিএনপির দিক থেকে যে ঘাটতিগুলো আছে সেটা অনেকাংশে কিছুটা হলেও সেখানে একটা কমে আসবে দূরত্ব, সেইটা আমরা প্রত্যাশা করছি। আমরা মনে করি যে কেবলমাত্র বিএনপির সাথে দূরত্ব কমলো সব হয়ে গেল, ব্যাপারটা এরকম না। কিন্তু বিএনপি ওয়ান অফ দি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, সেই হিসেবে তাদের সাথে সেই দূরত্ব কমানো দরকার আছে যদি সেই দূরত্বগুলো কোনো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে থাকে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরো ঘনিষ্ঠ যোগাযোগটা দরকার আছে। এইটা গুরুত্বপূর্ণ ভাবে উপলব্ধি করাটাই সরকারের কর্তব্য, যেটা অনেক ক্ষেত্রেই মাঝে মাঝে মনে হয় যে বোধহয় তারা এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে উপলব্ধি করছেন না, অথবা করতে ব্যর্থ হচ্ছেন। কেন হচ্ছেন সেইটা হয়তো তারাই ভালো বুঝবেন, অথবা তারা ভাবছেন যে না সব যোগাযোগ তো হচ্ছে। কিন্তু রিয়েল টার্মসে যদি বলি, সেটা আমাদের যা উপলব্ধি তাতে এটা একটা যোগাযোগগত দূরত্বের কারণে পারসেপশনগত ব্যাপক রকম দূরত্ব তৈরি হচ্ছে। এবং ইলেকশনের যে ডেট ধরুন, এটা নিয়ে তো সবাই ধরেন নানান ভাবে বক্তব্য দিয়েছেন। আমরা যেটা বলেছি যে ইলেকশন ডেট পলিটিক্যাল রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন যে বিচার এবং সংস্কার, মানে পুরো প্রসেসটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে, সেইটা যাতে কোনোভাবে আন্ডারমাইন না হয়। আমরা এইটা চাই, ওটা চাই, অবশ্যই চাই। জুলাই সনদ দরকার, জুলাই ঘোষণাপত্র দরকার, আমাদের সংস্কারের মধ্য দিয়ে যে জুলাই সনদ তৈরি হবে কিংবা জাতীয় সনদ তৈরি হবে সেটা তো দরকারই। বিচার দরকার, এবং এই সবগুলো জিনিস, এবং এই সবগুলো জিনিস কিন্তু জনগণের সম্পৃক্ততার ভিত্তিতে দরকার। মানে একটা গ্রুপ অফ পলিটিক্যাল অংশ, মানে ফ্যাকশন যদি মনে করে যে আমরা যা ভাবছি সেটাই জুলাই চেতনা এবং সেটা আমরা বাকিদেরকে মেনে নিতে হবে, এইটা যে এক্সিস্টিং কাঠামো আছে আমরা যেখানে আসলে মানে এখন যেভাবে আমাদের এই কম্পোজিশনটা তৈরি হয়েছে এই আন্দোলনকারী শক্তি হিসাবে, সেই কম্পোজিশনে এটা সম্ভব না, এটা বাস্তবত মানে সম্ভব না। এক গ্রুপের চাহিদা, এক গ্রুপের আকাঙ্ক্ষা পুরোটা বাকিরা সবাই এইভাবে নাও মনে করতে পারেন। প্রত্যেকেই জুলাইয়ের আকাঙ্ক্ষার দাবিদার যে তারা ধারণ করেন, এবং সে কারণেই একটা কনসেনসাস হচ্ছে পদ্ধতিগতভাবে সবচেয়ে ভালো পদ্ধতি যেখানে আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ, তাতে হয়তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ছাড় দিতে হবে। জি জি, সেই ছাড়ের জায়গা থেকে জি শেষ করুন। যে এই ছাড় দেওয়ার ব্যাপার থেকেই আমরা বলবো যে একটা জায়গায় আমরা হয়তো পৌঁছাতে পারছি, বাকি যে দ্বিমতের জায়গাগুলো থাকছে সেগুলোকে জনগণকে সম্পৃক্ত করে কিন্তু এক একটা পক্ষকে জয়ী হতে হবে। আমার যে প্রস্তাবনা সেটা নিয়ে যদি জনগণের কাছে যাই, জনগণ যে আমাদের প্রস্তাবনাকে সবচেয়ে বেশি সমর্থন করে, আমাদেরকে বিজয়ী করে, তাহলে তখন আমরা ওটা বাস্তবায়ন করতে পারব। আপনি ছাড়ের কথা বলছেন, জি ছাড়ের কথা বলছেন এবং জনগণের কাছে যাওয়ার কথা বলছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আছে, তার বক্তব্য একটু শুনে নিই। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির সাথে এই সরকারের মূল সংকটের জায়গাটা হয়তোবা নির্বাচন, কেউ কেউ বলেন আগামীকালের বৈঠকে সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়ার এই একটি বিষয় ছাড়া অন্য আর কিছু কি আছে? সমঝোতা পৌঁছতে হলে সংস্কারের বেশ কিছু বিষয়ে কিন্তু বিএনপিকেও ছাড় দিতে হবে। সেই ছাড় দেওয়ার জন্য বিএনপি কি প্রস্তুত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলাম। আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন আজকে, আকবর ভাই আপনাকে পাল্টা প্রশ্ন করেছেন যে কোন মূল ধারার গণমাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি টাকার বিনিময় এসছে কিনা। নিকোল এসছে, আজকে সমকালেই এসছে, এবং সেখানে স্পষ্টভাবেই বলা আছে, উনি জবাবে বলছেন শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব। তো আমি মনে করি এটা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং ভোটারদের জন্য একটি অত্যন্ত নেতিবাচক মন্তব্য, যেটি দুঃখজনক এবং এটি সত্য নয়। এ কারণেই বলছি যে যদি কেবলমাত্র টাকার বিনিময়ে ভোটের খেলা হতো, তাহলে আমরা কিন্তু 14 সালে ভোট কেন্দ্রগুলো হয়তো ফাঁকা দেখতাম না, কিংবা 18 সালে রাতের বেলা ভোট করে ফেলার প্রয়োজন হতো না, কারণ আওয়ামী লীগের হাতে অঢেল টাকা ছিল। 2024-এও কিন্তু আমরা ভোটার লাইনগুলো শূন্য কিংবা ভোট কেন্দ্রগুলো ফাঁকা পেতাম না। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, বিষয়টি সত্য নয়। হ্যাঁ, কিছু যে ব্যতিক্রম নেই তা নয়। আপনি যদি 1000 ভোটার ধরেন, তার মধ্যে 5 জন যে টাকা নেবেন না বা টাকা বিনিময় করবে না তেমনটি নয়, কিন্তু সেই 5 জনের জন্য আপনি 995 জনকে দায়ী করে একটা ফ্ল্যাট স্টেটমেন্ট বোধহয় মেক করা ঠিক হবে না। আমি আপনার প্রশ্নে আসি। সঙ্গত কারণেই নির্বাচন এখন বাংলাদেশের প্রতিটি মানুষের, আমি কোনো রাজনৈতিক দল
স্পেসিফিক্যালি বলবো না, বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় প্রশ্নের জায়গা, একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হয়েছে। বিকজ গত 15 বছরে আপনি জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, কোনো নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। তো মানুষের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে যে এই নির্বাচনে তারা ভোট দিতে চায়। এখন আপনি একটু লক্ষ্য করুন, নির্বাচনটি যদি এমন সময় হয় যখন তাপমাত্রা থাকে মিনিমাম 38 to 40 ডিগ্রি, যখন ঝড় বৃষ্টির সময়, নির্বাচনটা যদি এমন হয় যে যেটা প্রচারণা আপনাকে চালাতে হবে রমজান মাসে, যদি এমন হয় যে সামনেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু ভোটের যেই আমেজ সেটা কিন্তু আর থাকে না। এবং আমরা যারা আসলে নির্বাচনে অংশ নেব, দেখুন আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি, মানে ঈদের ছুটিতে আমি চলে এসেছি আমার কনস্টিটুয়েন্সিতে। আমি বিশ্বাস করি আমাদের যারা অ্যাক্টিভ পলিটিক্সে আছে, যে কোনো দল হতে পারে, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, মোটামুটি সবাই কিন্তু তার এলাকায় চলে গেছে। এবং আমরা যারা নির্বাচন করব, আমাদের জন্য কিন্তু নির্বাচনের আগের 3 মাস ইজ ভেরি ক্রুশাল। এই সময় যদি আমাদের আবহাওয়া প্রতিকূল থাকে, এই সময় যদি রমজান আসে, এই সময়ে যদি আমাদের পরীক্ষার টেনশন থাকে, তখন কিন্তু যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে যায়। তো এই সকল দিক বিবেচনায় বিএনপির প্রস্তাব ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। এবং সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে, আপনি দেখুন বিএনপির মতো অ্যাকোমোডেট আর কোনো দল করেছে কিনা আমি জানি না। বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বিএনপি যারা সবচেয়ে আগে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে, সেই 2016-17 সালে যখন সংস্কার শব্দটিও কেউ উচ্চারণ করেনি, সেই সময় ভিশন 2030 মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরেছে। পরবর্তীতে 27 দফা 31 দফার মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে যে দলগুলো দীর্ঘ সময় শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে থেকেছে, জেলে গেছে, গুম হয়েছে, মারধর খেয়েছে পুলিশের, তারা সকলেই মিলে কিন্তু 31 দফাটা দিয়েছে। এবং সেখান থেকে খুব বেশি কোনো পরিবর্তন কিন্তু আসেনি। এখন যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোর সঙ্গে মোটা দাগে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেগুলোরই একটু এদিক সেদিক। তো আমার মনে হয় না যে সংস্কার নিয়ে বিএনপি কখনো আপত্তি করেছে, বা সংস্কারের মেজর যেই জায়গাগুলো সেগুলোতে বিএনপির কোনো আপত্তি আছে। বিএনপি বলেছে একটা নির্বাচিত সরকার আসুক, তাদের নির্বাচিত সরকারের হাত দিয়ে সংস্কার হোক। এখন আপনি দেখুন যে নির্বাচনটি সামনে হতে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বারবার বলছেন এই নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হবে, মানুষ অবাধে ভোট দিতে পারবে, কোন রকম কোনো ভোট জালিয়াতি বা কারচুপি এই নির্বাচনে হবে না। তো আমরাও আস্থা রাখতে চাই নির্বাচনটি সুষ্ঠু হবে। এই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাক, তারা তাদের সংস্কারের যে প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে বা দেবে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হবে। সুতরাং সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, এবং এটি প্রস্তাব সবচেয়ে আগে বিএনপি দিয়েছে। তো আমরা মনে করি যে এই সরকারের সাথে আগামীকাল যে বৈঠকটি হতে যাচ্ছে, এই বৈঠকটি কিন্তু বিভিন্ন কারণে ভীষণ ইম্পর্টেন্ট। এক হচ্ছে সবচেয়ে বড় দুটো স্টেক হোল্ডারের মিটিং আগামীকালকে হবে, অর্থাৎ বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা দুজন বৈঠক করবেন। এবং আমরা আশা করব যে এই 2 ঘন্টার যেই দীর্ঘ বৈঠক, সেখানে ডেফিনেটলি একটা সময় তারা একান্তে দুইজন বসবেন এবং তারা দুজন একান্তে আলাপ করবেন। সেই জায়গাতে আমি বিশ্বাস করি নির্বাচনের তারিখ বলেন, নির্বাচনের সময় বলেন, সংস্কার বলেন, জুলাই চার্টার বলেন, এই সকল কিছুই আমাদের আলোচনার মধ্যে আসবে এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে যাবে। আমরা কিন্তু শুধু যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা রাজনৈতিক দলের কর্মী তারা নই, সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত, সেই সঙ্গে দেশের আপামর জনসাধারণ যারা রাজনীতি সচেতন এবং যারা আগামী নির্বাচন নিয়ে ভাবছে, প্রত্যেকের চোখ কিন্তু আগামী কালকের দিকে এবং লন্ডনের দিকে। খুবই সঠিকভাবে আপনি বলেছেন যে আমাদের সবার চোখ কিন্তু লন্ডনের দিকে। তো আশা করছি একটা পজিটিভ মেসেজ আমরা পাবো।
জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর রেজাউল করিম, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। ডক্টর রেজাউল করিম, এর আগে যুক্তরাজ্যে লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আপনাদের দলের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট বৈঠক। আগামীকাল আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। আচ্ছা, আমাদের রাজনীতি কি লন্ডন থেকে কন্ট্রোল হওয়া শুরু হলো কিনা, সেটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি খুব যত্ন সহকারে আমাদের আলোচকবৃন্দের কথা শুনছিলাম। না, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, এবং এদেশেই এটি আলোচনা হওয়া উচিত। লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া কোথায় হওয়া উচিত না, বরং আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশে হতে হবে। যেহেতু প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন, দেখুন, এটিকে প্রথম আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে জাতির জন্য একটি আশ্বস্ততার জায়গা, যে জাতি কবে ইলেকশন হবে তিনি সে ব্যাপারে ঘোষণা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এর মাধ্যমে ডক্টর ইউনূস পদক্ষেপ গ্রহণ করবেন। এটি আমাদের ইচ্ছা। আমরা শুধু নির্বাচন নিয়ে আমাদের কনসার্ন না, যে দেখুন, আমাদের জাতির সবচেয়ে বড় একটি প্রবলেম হচ্ছে ইগোইজম, ইগুইটি, ইমোশন, অর্থাৎ আমি যেটা বললাম সেটাই ঠিক কিনা অথবা সেটাই হতে হবে। এই কারণে আমাদের 53 বছরে কিন্তু আমাদেরকে এর জন্য খেসারত দিতে হয়েছে, অর্থাৎ আমি যা বললাম সেটাই ঠিক, অমুক যা বললো, এই যে রেসপেক্ট ফর ইচ আদার, এটা আমাদের থাকা উচিত, সমঝোতা এবং সমন্বয় থাকা উচিত। বাংলাদেশের এক সাগর রক্ত পাড়ি দেওয়া জুলাই পরবর্তী যে বিপ্লব, গণ অভ্যুত্থান, এখানে জনগণের প্রধান আশা আকাঙ্ক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন না ডিসেম্বরে ইলেকশন, ইট ডাজন্ট ম্যাটার। ইন ফ্যাক্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে এখানে খুনিদের বিচার হতে হবে। এখানে আমাদের ভোটের অধিকার যে 15 বছর কেড়ে নেওয়া হয়েছে সেটির বিচার, যারা এই আধিপত্যবাদী শক্তির প্ররোচনা এটি হয়েছে, সেগুলোর ব্যাপারে একটি ফয়সালা হতে হবে। এখানে যারা খুন খারাপি করেছে, গুম, আয়নাগর তৈরি করেছে, এগুলোর বিচার হতে হবে। এবং আমাদের যেই তরুণ প্রজন্ম, যেই আমাদের ছাত্র জনতার যে বিপ্লব, আমাদের রাজনৈতিক সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদটা কিন্তু তার মধ্য দিয়ে প্রকাশ হতে হবে। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এটিও বলেছেন, সর্বশেষ মিট দ্য প্রেসে তিনি বলেছেন যে বিএনপি ডিসেম্বরে ইলেকশন চায়, যদি ডিসেম্বরে হয় আপনারা প্রস্তুত কিনা। তিনি বলেছেন যে সংস্কার, বিচার এর মধ্য দিয়ে যদি ডিসেম্বরের আগেও ইলেকশন হয় জামাত ইসলামী প্রস্তুত। কিন্তু আমাদের কথা হচ্ছে এটি হতে হবে। আমরা তথাকথিত একটা নির্বাচন, যারা দিনের ভোট রাতে করেছে তাদেরকে দিয়ে একটা নির্বাচন, ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদীরা বসে থাকবে আর তাদেরকে নিয়ে একটা নির্বাচন, আমরা এটা দেখতে চাই। এই জন্যেই আমরা মনে করি এখানে যে আজকে একে অন্যকে গায়েল করার এবং দমন করার যে ফ্যাসিবাদী আয়োজন বিগত দিনে ছিল, সেটি আমাদের বন্ধ করতে হবে। আমাদের একজন আলোচক বলেছেন যে পরবর্তীতে সেভ এক্সিটের ব্যাপারে সেখানে কিভাবে কার বাড়ি আবার পোড়াই দেওয়া হয় কিনা। না, এটা আমরা মনে করি না, বরং আওয়ামী লীগ এখানে যে খুন খারাপির রাজত্ব তৈরি করেছে, এই ফ্যাসিবাদের কবর এখানে রচনা করতে হবে। এই জন্যে ওয়ার্ক টুগেদার, আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। এবং আমরা এটাও মনে করি যে এখানে যে আমরা বিভিন্ন সময় আমরা একে অন্যকে নেগলেক্ট করি, এখন আমরা কন্ট্রিবিউশনগুলোকে স্বীকার করার মানসিকতা আমাদের থাকা উচিত। ডক্টর রেজাউল করিম, আগামীকালের বৈঠকটা আসলে কি প্রভাব ফেলতে পারে রাজনীতিতে যদি নির্বাচনের তারিখ কোনো কারণে এগিয়ে আসে? ধরেন এপ্রিল না, ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হয়, বা বিএনপির কথা মতো ডিসেম্বরে নির্বাচন হয়, জামায়াতের অবস্থান তখন কি হবে? আমি একটু আগে সেটি বলেছিলাম আপনাকে যে সংস্কার, বিচার এবং এর মধ্য দিয়ে যদি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়, সে ব্যাপারে জামাত ইসলামী প্রস্তুত। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা গতকালকেও যে ইন্টারভিউ তিনি দিয়েছেন, সেই জায়গায় কিন্তু তিনি যেহেতু চেয়ারে এখন অবস্থান করছেন, তার অবস্থানটা তিনি ব্যক্ত করেছেন যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এই সময়টা তিনি মনে করছেন প্রয়োজন। সুতরাং সেই জায়গায় আমরা
এই 1 মাস অথবা 2 মাসে যেখানে 16 বছর আমরা অপেক্ষা করেছিলাম, অনেক কিছু জাতির ক্ষতি হয়ে যাবে আমরা মনে করি না, বরং আমরা মনে করি একটা সুইটেবল টাইমে ডক্টর রেজাউল করিম, আপনারা কি কোনো কারণে মনে করছেন যে বিএনপি আসলে সংস্কার হবে না, এই সরকারের হাতেই সংস্কারটি হতে হবে? কিন্তু এটি সত্য, কিছু সংস্কার কিন্তু এই সরকারের হাত ধরে হতে হবে, যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের বিরাট একটি দায় রয়েছে এবং দায়িত্ব রয়েছে, এবং ডক্টর ইউনূস কিন্তু সেটা বলেছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে 3টি। একটি হচ্ছে আমাদেরকে সংস্কার এবং আমাদের দৃশ্যমান একটি বিচার এবং এর মধ্য দিয়ে ইলেকশন, অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা মনে করি লন্ডনের এই বৈঠকের মধ্য দিয়ে জাতির জন্য কোনো কল্যাণকর মেসেজ যদি বেরিয়ে আসে আমরা সেটাকে ওয়েলকাম জানাবো, কিন্তু এটা যেন কোনোভাবে না হয় যে আমি যেটা বললাম সেটা হলো না বলে আমি হেরে গেলাম, এটি না হয়ে বরং রাজনীতিতে সেই ফ্যাসিবাদী অশনি সংকেত আবারও দেখা দেবে এবং এর মধ্য দিয়ে আপনি বলছেন যে ইগোটাকে একপাশে রেখে যেন আলোচনা হয়। যে আমাদের সঙ্গে একেএম ফাহিম মাসরুর আছেন। একেএম ফাহিম মাসরুর, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হচ্ছে লন্ডনে, সবাইকে মোটামুটি একই রকম প্রশ্ন আমার, যে আগামীকালের বৈঠকের পর বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে হাঁটবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ নিকোল আপনাকে। আমার কাছে মনে হয় যে আলোচনায় অনেক ব্যাপার উঠে এসেছে, কিন্তু একটা ব্যাপার আসলে বোধহয় খুব ডিটেইল আসেনি, যে আমরা যে বলছি যে কেন এপ্রিলের প্রপোজালটা কেন আসছে, এটা একটু অ্যানালাইসিস করা দরকার। কারণ আসলে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বর বলা হচ্ছে, হয়তো আমরা পত্রপত্রিকা যেটা দেখছি যে হয়তো বিএনপিও ফেব্রুয়ারিতে এগ্রি করবে। তো এই যে ফেব্রুয়ারি আর এপ্রিলের মধ্যে ডিফারেন্সটা কিন্তু আসলে মাত্র শুধু রোজার মাসটা। তো এইখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, অনেক একটা কথা এসেছে যে এপ্রিলে আসার মূল কারণই আসলে হচ্ছে যে জানুয়ারি, আমাদের বর্তমান নির্বাচন পদ্ধতিতে জানুয়ারি 1 তারিখে একটা কাট অফ টাইম আছে। আপনি দেখেন 2025 সালে যে সকল মানে তরুণ বা তরুণী 18 বছর হলো, তারা কিন্তু বর্তমান আইন অনুযায়ী 2026-এর 1 জানুয়ারির আগে কিন্তু ভোটার হতে পারছে না। তো সেইটাই কিন্তু মানে এক ধরনের কথা এসেছে যে হয়তো ওনাদেরকে ভোটার তৈরি করার জন্যই তাদেরকে যদি আসলে 1 ফেব্রুয়ারি বা 1 জানুয়ারি বা 2 জানুয়ারিতে ভোটার করা হয়, তাহলে কিন্তু কোনোভাবে এটা ফেব্রুয়ারিতে হওয়া সম্ভব না, তাহলে এপ্রিলেই হতে হবে বা মার্চে হতে হবে, যেহেতু মার্চে রোজা, এপ্রিলেই হতে হবে। এখন আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে 2015 সালের অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হচ্ছে তাদের কিন্তু একটা অধ্যাদেশ দিয়েই কিন্তু ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। এবং আমরা মনে করি, ইভেন আপনি খেয়াল আছে কিনা, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সেপ্টেম্বর মাসে বোধহয় একটা বক্তব্যে বলেছিল, উনি মনে করে যে 16-17 বছরের যারা তরুণরা আছে, তারা যারা আসলে আত্মত্যাগ করেছে তাদের আসলে ভোটার হওয়া দরকার। এর একটা কিন্তু ইমোশনাল ব্যাপার আছে, কারণ আমরা জানি যে জুলাই অভ্যুত্থানটা কিন্তু তারাই আসলে লিড করেছিল। তো আমরাও মনে করি যে যারা এই বছর 18 বছর হলো, তাদের একটা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটা রাইট কজ আছে, কিন্তু সেটার কিন্তু আসলে অন্য সলিউশনও আছে। সেটার জন্য যে আমাদের এপ্রিলে ভোটটা নিতে হবে নট নেসেসারিলি, ফেব্রুয়ারিতে ভোট নিয়েও আমরা যদি কিছু আইন সংশোধন করি সেটা কিন্তু সম্ভব। তা আমার কাছে মনে হয় আসলে আমরা যেটা একটু আগে কথা শুনে মনে হচ্ছিল যে শেষ হইয়াও হইল না শেষ, অনেক কিন্তু পার্থক্য কমে এসছে। আগে ছিল ডিসেম্বর থেকে জুন, এখন কিন্তু পার্থক্যটা আসলে অনেক কমে এসছে। আমার কাছে মনে হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল একটা পার্থক্য, মাত্র 1.5 মাসের একটা পার্থক্য। তো আমরা মানে আমি আসলে মনে করি যে আমাদের যে তরুণরা, যেই বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা এত বড় একটা আন্দোলন করে, এত আত্মত্যাগ করে, এত বড় একটা চেঞ্জ করলো, আর আমরা যারা সিনিয়র আছি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব বলি বা আমাদের বর্তমান সরকারের যারা আছেন, যারা আসলে ওল্ড জেনারেশন, তারা কি একটু ছাড় দিতে পারবে না? তারা কি নিজেদের ইগোর কাছে এই জিনিসটাকে আটকে রাখবে? মানে আমাদের তো আসলে সবারই আসলে আমাদের তরুণদের থেকে একটু ইন্সপিরেশন নেওয়া দরকার, যে ওরা যেইভাবে আত্মত্যাগ করেছেন আমরা শুধুমাত্র একটু ইগো আত্মত্যাগ করতে পারছি না। কারণ দুজনের পার্থক্য কিন্তু খুব বেশি না, যেটা বললাম ফেব্রুয়ারি এবং এপ্রিলের পার্থক্য মাত্র হচ্ছে 1.5 মাস, তার মধ্যে রোজার সময় এমন কোনো কিছু হবে না। আমি আপনাকে একটা সহজ কথা, একদম স্ট্রেইট একটা প্রশ্ন করি, আপনি কি এমন কিছু বলছেন যে আপনি যাদেরকে বললেন যে অভিজ্ঞ বা একটু বয়স্ক রাজনীতিবিদ, তারা যদি মেনে নেয় যে 17 বছর বয়সী মানুষ ভোট দিতে পারবে, তাহলে নির্বাচনটা ডিসেম্বরেও হওয়া সম্ভব, ওই জায়গাটাই আটকে আছে?
তারা তো আমার মনে হয় কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে এই 17 বছর বলিনি, 18 বছর যারা এই বছর হলো, মানে 2025 সালে যাদের 18 বছর হচ্ছে, তো আমার মনে হয় কোনো রাজনৈতিক দলই তাদের ভোটার হওয়ার ব্যাপারে আপত্তি নেই। কিন্তু টেকনিক্যাল একটা কারণে, যেহেতু তারা জানুয়ারির 1 তারিখের আগে 2026 জানুয়ারি 1 তারিখ আগে বয়সটা 17 হলে তো সেটার জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ফাহিম মাসুর, বয়সটা যদি 17 হয় তাহলে তো আর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না, সেই কারণে প্রশ্নটা সেরকম ছিল। সেখানে সমস্যা, সেটার জন্য কনস্টিটিউশন চেঞ্জ করতে লাগবে, আর সেটার জন্য কনস্টিটিউশন চেঞ্জ করার কনস্টিটিউশনে 18 বছর বলা আছে। আমরা কিন্তু বলছি 18 বছরই হোক, কিন্তু ভোটার এনলিস্টমেন্টটা আগেই করা যায়। জি জি, অনেক আলোচনা হলো, একটা বিরতি ঠিক না, একটু পরে ফিরছি। রাজনীতিতে তো কোনো বিরতি নেই, একটু পরে ফিরছি। দর্শক দেখছেন রাজনীতি। এখন এই অনুষ্ঠানের এই অংশে আমার সঙ্গে 6 জন অতিথি আছেন এবং আমার কাছে সময়ও আছে 6 মিনিট। আমি কোনো প্রশ্ন করতে চাই না, শেষ মন্তব্য করার জন্য আমি একে একে অনুরোধ করব। আনিস আলমগীর, আপনাকে দিয়ে শুরু করতে চাই প্লিজ। 1 মিনিটের বেশি আসলে সময় দিতে পারবো না। কি নিয়ে বলবো 1 মিনিট? আমি যেটা দেখছি যে ডক্টর ইউনূস যে গেলেন, এটা কি দ্বিপাক্ষিক মিটিং, না তার ব্যক্তিগত সফর ছিল, না তারেক রহমানের সাথে মিট করতে গিয়েছেন, নাকি আমাদের যে বলা হচ্ছে যে পাচার করে দিয়েছে অনেক কোটি কোটি টাকা, এটা এখনো কিন্তু ক্লিয়ার না আসলে উনি আসলে কি। এবং দ্বিপাক্ষিক মিটিং এ যদি এরকম যাবেন, তাহলে তাকে এটা কনফার্ম কেন হলো না? ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকটা তাকে কেন রিসিভ করা হলো না? আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য এক ধরনের বড় ধরনের একটা আঘাত বাংলাদেশের মানিজ্যদের ব্যাপারে। ডক্টর ইউনূস ব্যাপারে তো আছে, উনি একটা ইন্টারন্যাশনাল এরিনায় ওনার এত নামডাক, তো সার্বিকভাবে উনি ওনার এটা ক্লিয়ার করা উচিত ছিল। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি লন্ডন যারা আছেন তাদের কথাও বলবো, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে যে বাংলাদেশ আজকে বিশ্বের কাছেও একটা নিন্দনীয়, এবং নিন্দনীয় মানে একটা এবং আরেক ধরনের একটা মেসেজও তাকে দেওয়া হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং কিং এর কাছে যে আওয়ামী লীগের ডায়াসপোরা এখানে যারা আছে, বাংলাদেশি ডায়াসপোরা যারা ছিল, তাদের তরফ থেকে যে মেসেজ গুলো গিয়েছে, এই মেসেজ গুলো ছিল ডক্টর ইউনূসকে রিকগনাইজ না করা। জি, আপনার 1 মিনিট আসলে শেষ হয়ে গিয়েছে। জি জি, আনিস আলমগীর, আমরা একটু একেএম ফাহিম মাসুর, আপনি যদি ছোট করে কিছু বলতেন। জি, আমার কাছে মনে হয় আমার একটা আহ্বান থাকবে নাগরিক সমাজের পক্ষ থেকে, আমাদের আহ্বান থাকবে যে দুই পক্ষই যাতে কিছু ছাড় দেয়। মাননীয় প্রধান উপদেষ্টা যাতে অ্যাটলিস্ট নির্বাচনটা নিয়ে 1 থেকে 1.5 মাসের একটা ছাড় দেয়, যেটা ফেব্রুয়ারির যে কোনো সময় করা যেতে পারে, রোজার আগেই। আর আমি মনে করি জনাব তারেক রহমানের সাইড থেকে আমরা জানি যে যে সংস্কার প্রক্রিয়া চলছে কনসেনসাস কমিশনের, সেখানে বেশ কিছু জিনিস কিন্তু আছে সংবিধান সংস্কারের জায়গা থেকে অনেক দূর কাছে এসেছে। সংবিধান সংস্কার যেরকম ধরেন আপার হাউস পিআর বা মহিলাদের সরাসরি ভোটের ব্যাপারে কয়েকটা জায়গায় বিএনপির সাইড থেকে কিছুটা রেস্ট্রিকশন আছে, তো সেই জায়গাতেও আমার কাছে মনে হয় সেই ডিসিশনগুলো শুধুমাত্র তারেক জিয়াই নিতে পারে। তো সেই জায়গায় যদি ওনারা ছাড় দেয়, আমরা জনগণ আসলে আগামীকালের মিটিং থেকে কিছু পাবো, এই আমাদের আশা। জি, ধন্যবাদ। তাহসিন রিয়াজ। জি, দেখুন, আমরা যে সফরকে করে আসলে এত সময় ধরে আলোচনা করেছি, এই সফরের আরেকটি অংশে আমরা যদি একটু তাকাই, বৈঠকটি ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। আরেকটি অংশ যদি তাকাই, সেটা হচ্ছে পাচার হওয়া অর্থ। আমরা জানি যে $240 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকার হিসাবে আমরা যদি বলি সেটা 24,000 কোটি টাকা। এবং শুধুমাত্র টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে যেই অভিযোগ আছে, আপনারা বাংলাদেশের স্বনামধন্য সকল পত্রিকা তখন বিশেষ করে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে যেই লোপাটটা হয়েছে, সেটির সাইজ ছিল হচ্ছে $3.9 বিলিয়ন, অর্থাৎ 57,000 কোটি টাকা। 2টো পদ্মা সেতু করা যেত। আপনি যদি টোটাল বাজেট যে টাকাটা পাচার হয়ে গিয়েছে 24,000 কোটি টাকা, এই 24,000 কোটি টাকা যদি আজকে বাংলাদেশের কাছে থাকতো, তাহলে 84টি পদ্মা সেতু এবং 72টি মেট্রো রেল আমরা করতে পারতাম। কাজেই প্রফেসর ইউনূস স্যার, যিনি তার ইগোকে স্যাক্রিফাইস করে, তার ইমেজকে স্যাক্রিফাইস করে তিনি যে আরো সেকেন্ডারি যে আরেকটা মিশন নিয়ে গেছেন, সেটার ব্যাপারে আমরা সফলতা কামনা করি। তিনি ওই মিশনও সফল হন, এবং পাশাপাশি আমরাও রাজনৈতিকভাবে আমরা এই সফরকে লক্ষ্য রাখছি। আমরা দেখছি, আমরা এই মিটিংটার পরে আমরা যখন সামগ্রিকভাবে মিটিং এর আলোচনার এজেন্ডাগুলো আমরা জানতে পারবো, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দলীয় রেসপন্সটাও জানাবো। অনেক ধন্যবাদ। জি, ডক্টর রেজাউল করিম।
জি ধন্যবাদ। আমরা মনে করি যে আমরা বিগত দিনে আমাদের এই বিরোধের রাজনীতি আমাদেরকে যেভাবে মধ্যে 28 অক্টোবর লগি বৈঠক থেকে শুরু করে এই পর্যন্ত 24 পর্যন্ত নিয়ে এসছে, আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা সমঝোতার মাধ্যমে এই দেশকে গড়তে চাই। সেজন্য আমরা এই যে ফজলুর রহমান সাহেব উপদেষ্টা, তিনি দেখলাম যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি বললেন যে ইউনূস সাহেব সব পথ হারাইয়া এখন বিমান চালাইয়া তারেক রহমানের কাছে গিয়েছে। এই যে কথাগুলো, আবার কেউ বলছে প্রস্রাব করে অমুককে ভাসিয়ে দেবে, এই কথাগুলো আমরা শুনতে চাই। বরং আমরা শুনতে চাই যে আসলে এই জাতিকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আমাদের দুর্নীতির টাকা ফেরত নিয়ে আসতে হবে, আমাদের সমঝোতার ভিত্তিতে এই জাতিকে এগিয়ে নিতে হবে, এবং সত্যিকার বাংলাদেশের যে সম্ভাবনা সেটিকে কাজে লাগাবার জন্য আমরা যেন কোনো ইগোইজম আমাদের কোনো কিছু কাজ না করে আমাদের 24-এর এই অভ্যুত্থানের শহীদের রক্তকে কাজে লাগিয়ে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে আধিপত্যবাদী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে যেন আমরা এগিয়ে যেতে পারি। বাংলাদেশ এই পিপল সব ডিসাইড করবে, বাহিরে নয়। বরং আমরা এদেশের মানুষই, আমাদের তরুণ প্রজন্ম, আমরা নবীন প্রবীণ সকলে মিলে আমরা এগিয়ে যেতে চাই, সেটি আমাদের প্রত্যাশা। জি, অনেক ধন্যবাদ। বাকি সময়টুকু আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা। আমার প্রত্যাশা খুব সীমিত। আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যখন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তখন পাকিস্তানের থেকে একরকমের স্টেটমেন্ট আমরা পেয়েছি, বাংলাদেশ গভর্নমেন্টের থেকে একরকম পেয়েছি। ভারতের সঙ্গেও একই, ভারত একরকম স্টেটমেন্ট দিয়েছে যার সঙ্গে বাংলাদেশ সরকারের স্টেটমেন্টের কোনো মিল নাই। আবার আমরা এই যে শেষ যে সফরটিতে উনি এখন বিলেতে আছেন সেখানেও আমরা দেখলাম যে এক ধরনের স্টেটমেন্ট করা হয়েছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই মুহূর্তে কানাডাতে আছেন, অথচ আমরা সেদিনই দেখলাম ব্রিটিশ প্রাইম মিনিস্টার মোটেও কানাডাতে নেই, উনি ব্রিটেনেই আছেন। তো আশা করব কালকের যে বৈঠকটি হতে যাচ্ছে, আমি জানি না এখানে একটা ব্রিফিং হবে নাকি আলাদাভাবে ব্রিফিং হবে, মানে সরকারের তরফ একটা ব্রিফিং এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আরেকটা ব্রিফিং হবে কিনা আমি জানি না। যদি দুটো আলাদা ব্রিফিং হয়ে থাকে আশা করব যে সরকারের তরফ থেকে অতীতে যে নজিরগুলো আমরা দেখেছি সেটার ব্যত্যয় হবে এবং প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষ আসলে জানতে চায় কি আলোচনা হয়েছে, কোন কোন প্রস্তাব এসছে, কোন প্রস্তাবগুলোতে কোন পক্ষ কি মতামত দিয়েছে। এটার একটা স্বচ্ছ, পরিষ্কার এবং সত্য চিত্র বাংলাদেশের মানুষ জানতে চায় এবং আশা করব তার একটা সত্য চিত্রই আগামীকাল বাংলাদেশের মানুষ জানতে পারবে। সত্য চিত্র এখানে তো আসলে লুকানোর কি কোনো সুযোগ আছে? এখানে তো আর বাংলাদেশ পাকিস্তান বা বাংলাদেশ ভারত নয়, এখানে হচ্ছে বিএনপি এবং সরকার পক্ষ। কাজে সরকার যদি সত্যটা নাও বলে, বিএনপির তো সুযোগ আছে সত্যটা বলার, নাকি বিএনপিও লুকিয়ে ফেলতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? একদমই না, আমি আহ্বানটা সরকারের প্রতি জানাচ্ছি। সরকারের প্রতি এই কারণেই জানাচ্ছি কারণ অতীতে আমরা দেখেছি যে তাদের স্টেটমেন্ট গুলোর সঙ্গে আরেক পক্ষের স্টেটমেন্ট মেলে না। তো আশা করব আগামীকাল সরকার এমন কিছু করবে না, তারা যেটা সত্য এবং সঠিক সেটাকেই তারা প্রকাশ করবে। জি, আর চোখ থাকবে আগামীকালের বৈঠকের দিকে এবং কোনো পক্ষই আসলে জনগণের কাছ থেকে কিছু লুকাবে না, সেই প্রত্যাশা থাকবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। তাই আগামীকালও রাত 9টায় দেখা হয়ে যেতে পারে, অপেক্ষায় থাকবেন।